আসসালামু আলাইকুম। শুরু করছি নিষিদ্ধ চাহনা, পর্ব ৩২ আর ৩৩। লেখিকা সারা চৌধুরী। পিহুর অবস্থা বেহাল। আতিয়া বেগমকে ছাড়বে না কোনো মতেই সে। বুক চিরে বেরিয়ে আসছে কষ্টের দলা। পিহুর দম বন্ধ হয়ে আসছে। শুধু মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেল, তার সব। জানার সময় জেরিন পিহুকে জোর করে সরিয়ে এনেছিল, তখন পিহুর সে কি কান্না! পাগলের মতো হাত পা ছুঁড়ে কান্না করছিল পিহু। কখনো কল্পনা করতে পারেনি আজকের দিনটাকে যতটা সুখময় করতে চেয়েছিল তার থেকে কয়েক হাজার কোটি গুণ দুঃখ দিয়ে দিবে আল্লাহ। জানায়া শেষ হওয়ার পর কিছু সময়ের জন্য সকল আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেওয়া শেষবারের জন্য। যদিও শুধুমাত্র মেয়েরাই দেখছে আতিয়া বেগমকে, আর ইলিয়াস চৌধুরীকে দেখার অবস্থা নেই। কপালে আগুন দিয়ে পুড়িয়ে খুব নিপুণভাবে খোদাই করে লিখা এফস। সবার দেখার শেষে পিহুকে নিয়ে আসে জেরিন। এবার জেরিনের পাশে সাদিও দাঁড়িয়ে। জেরিন আশেপাশে দেখছে, তবে কোথাও নাবিলকে পায়নি। হয় মতো নাবিল জানে না এ খবর। পিহু উড়োনার কোণ দিয়ে চোখ মুছে আতিয়া বেগমের খাটিয়ার কাছে গিয়ে শান্তভাবে তাকিয়ে থাকে মায়াভরা মুখটির দিকে। নিজের মাকেই তার তেমন মনে পড়ে না। শেষ দেখাটাও ভালো করে দেখেনি। মা হারানোর কষ্ট অয়হু বুঝতে পারেনি আতিয়া বেগমের জন্য। তবে আজ পিহু বুঝতে পারছে না জিনিসটা কি। বাবাইকেও খুব দেখতে ইচ্ছা করছে পিহুর, যদিও ভয় আর কষ্টে সেটা বলতে পারল না। ধীরে ধীরে হাত বাড়িয়ে আতিয়া বেগমের মুখ স্পর্শ করল পিহু, তারপর মনের অজান্তেই চোখের পানি ছেড়ে দিয়ে করুণ স্বরে বলে উঠল, ও মামনি, মামনি, একবার আমার সাথে কথা বলবে? ও মামনি, একবার তাকাও না। আমি কখনো তোমার অবাধ্য মেয়ে হব না মামনি। আমি ঠিকমতো ভাত খাবো মামনি, তাও তুমি একবার কথা বলো। একবার এই পিহুর মাথায় হাত বুলিয়ে দাও না মামুনি। আমার বুকের মধ্যে কেমন ফাঁকা লাগছে মামনি। একটু চোখ মেলে দেখো, হাতগুলো কাঁপছে। ও মামনি, আমার উপর রাগ করে চলে গেলে কেন মামনি? আমি তোমাকে ছাড়া বাও কিভাবে? আমার তো আর কেউ রইল না মামনি, উঠো না। সাদি এগিয়ে এসে দাঁড়ায় পিহুর পাশে। রাগী গম্ভীর ছেলেটার চোখগুলো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। চুলগুলো এলোমেলো, যদিও পরনে সাদা পাঞ্জাবি পাজামা আর টুপি। সাদির ইমোশন আজ স্তব্ধ, সব পাথর হয়ে গেছে। চোখগুলোও কেমন স্বার্থপর, একটু ও নোনাশ্রু আসছে না। লোকজন গোরস্থান এ নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। ঠিক তখনই পিহুর কান্নার মাত্রা বেড়ে যায়। আতিয়া বেগমকে ঝাপটে ধরে যেন কোনো মতেই। সাদি পিহুর এক হাত টান দিয়ে টেনে তুলে। মানুষজন ইলিয়াস চৌধুরীকে নিয়ে হাঁটা শুরু করে। সাদির টানে পিহু সাদির বুকে এসে ধাক্কা খায়। এক পলক সাদির দিকে তাকিয়ে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও এক হাত দিয়ে জড়িয়ে নেই নিজের বক্ষে পিহুকে। পিহু হাওমাও করে কেঁদে উঠে বলতে শুরু করে, এই সাদি দেখেন না, ওরা মামনি রে নিয়ে যাবে বলছে। মামনি রাতে না খাইয়ে দিলে আমার সেদিন আর পেট ভরে না। এই সাদি আমাকে ছাড়েন, আমি মামনির সাথে যাব। ওরা বাবাইকে নিয়ে চলে গেল। আপনি ফিরে আসতে বলেন না। আমি কখনো আর দুষ্টামি করব না। আমার উপর রাগ করে ওরা কেন চকে গেল? মামনি আমাকে ছাড়া ওখানে কিভাবে থাকবে? বলেন এই সাদি, বলেন। আমাকে একটু ছেড়ে দেন। নয়ন ভরে দেখতে ইচ্ছা করছে মামনিকে। পিহু সাদির বুকে এলোপাতারি কিল ঘুষি দিতে শুরু করে। সকলের মন ভার। পিহুর কান্না সবাইকেও কাঁদাচ্ছে। লোকজন একত্রিত হলো আতিয়া বেগমের খাটিয়া নিয়ে যাওয়ার জন্য। সাদি বুকের উপর পাথর চাপা দিয়ে পিহুকে নিজের থেকে ছাড়িয়ে জেরিনের কাছে দিল। কয়েকজন মহিলা মিলেও পিহুকে সামলাতে পারছে না। পাগলের মতো গড়াগড়ি শুরু করল মাটিতে। সাদি পিহুর দিকে একবার করুণ চোখে তাকিয়ে খাটিয়া নিয়ে হাঁটা শুরু করল। এতক্ষণে সাদির চোখ বেয়ে পানি গড়িয়ে পর মতে শুরু করল। খুব কাঁদতে ইচ্ছা করছে তার। আজ খাটিয়াটা বেশ ভারী লাগছে সাদির কাছে। সন্তানের কাঁধে মায়ের লাশের থেকে কষ্টের বোধ হয় আর কিছু নেই। কবরস্থান এর ভিতরে এনে খাটিয়া রাখা হলো শেষবারের জন্য। সাদি নিজের মায়ের মুখটা দেখে নিল। কি মায়া সেই মুখে! হাহাকার করে উঠল সাদির অন্তর। রাত 11টা। বন্ধুদের নিয়ে ফিরেছে সাদি। তার এক বন্ধুর বাড়ি। সেখানেই পিহুকে নিয়ে জেরিন আছে। এতক্ষণ সাদি নদীর পাড়ে বসেছিল। অশান্ত লাগছে তার সব কিছু। কি থেকে কি হয়ে গেল ভাবলেই দম আটকে আসছে সাদির। পিহু যে রুমে আছে, ধীর পায়ে সে রুমে গেল সাদি।
গিয়ে দেখে জেরিনের কাঁধে মাথা রেখে বসে আছে পিহু। দৃষ্টি স্থির, চোখগুলো ফুলে গেছে অতিরিক্ত কাদার কারণে। শাদিকে আসতে দেখেই জেরিন সোজা হয়ে বসল। শাদি আস্তে করে বিছানায় বসল পিহুর মুখোমুখি। মেয়েটাকে কত কি বলছে তার আম্মুকে মামনি বলাই, তার বাবাকে বাবাই বলে ডাকার জন্য। তবে এখন কাকে ডাকবে পিহু? আর এখন কাকে নিয়েই বা রাগ দেখাবে শাদি পিহুর উপর? শাদি পিহুর দিক থেকে চোখ সরিয়ে নেয়। শাদির চোখ দিয়ে এক ফোঁটা নোনা অশ্রু বেরিয়ে আসে। বুক চিরে বের হতে চায় এক দলা ভাঙা দীর্ঘশ্বাস। শাদি আর কিছু না বলে উঠে যায় সেখান থেকে। শাদি চলে যেতেই পিহু চোখ ঘোরায়। গলা বসে গেছে তার এত চিল্লানোর জন্য। সবাই থাকতেও পিহুর কিছু একটা বড্ড অভাব মনে এসে লাগছে। পিহু জেরিন এর বাহু পেঁচিয়ে আবার কাঁধে মাথা রাখে। কিছুক্ষণ পর পর ফিফিয়ে উঠছে পিহু। শাদি বাইরে চলে আসে। এখান থেকে বাইরের শীতল পরিবেশ খুব অনুভব করছে সে। চাঁদনি রাতের আলোয় পুরো ধরনী আজ আলোকিত। তবে তার জীবনের বটগাছ আর তার ছায় আজ তাকে ছেড়ে চলে গেল। একটু পর পুলিশ আসবে। পোস্টমর্টাম এর রিপোর্ট অনুযায়ী কিছু তথ্য নিয়ে মিশন শুরু করে দিবে খুনিকে ধরার। শাদি খোলা আকাশের নিচে ওই আধখাওয়া চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠে, আমার একটা আফসোস, আমি কখনো মুখ ফুটে তোমাদের বলতে পারিনি আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আম্মু। এই একটা আফসোস আমাকে সারা জীবন কাঁদাবে। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আমার কষ্ট হলেও কাঁদব না। আমি জানি কাঁদলে মৃতের আত্মার কষ্ট হয়। আমি তোমাদের কষ্ট দিতে চাই না আমার ধসে যাওয়া এক সুন্দর পৃথিবী। শাদি থামল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও খোলা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার শক্তি দাও আল্লাহ, ভেঙে দিও না। আমি চাই না এই গম্ভীরতার পিছনের অসহায় মানবটাকে প্রকাশ করতে। আমার মাথায় এখন অনেক দায়িত্ব আল্লাহ। আমার ছোট্ট পিহুরানির মনটাও শক্ত করে দাও। ওকে ভালো রাখার দায়িত্ব আমার। ধৈর্য দিও খোদা। শাদির বিড়বিড় করার মাঝেই ভিতর থেকে সাদির এক বন্ধু এসে বলে পুলিশ এসেছে। শাদি আর এক মুহূর্ত দেরি করে চলে যায় ঘরের ভিতর। পুরো ডাইনিং টেবিল ঘিরে বাড়ির সকল মানুষ। পিহু শাদির পাশে বসে আছে, তার পাশে জেরিন আর অন্য পাশে শাদি। সাদিদের ঠিক সামনের সোফায় বসে আছে থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর রাশেদ। রাশেদ কিছু গলা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বেশ সাবলীলভাবেই বলে, হার্ট সার্জন মিস চৌধুরী। শাদি মাথা উঁচু করে রাশেদের দিকে তাকাতেই রাশেদ শাদির দিকে একটা ফাইল এগিয়ে দেয়। শাদি কিছু বলে না, নিয়ে নেয়। পোস্টমর্টাম এর রিপোর্ট। শাদির চোখ দিয়ে পানি আসে। তার বাবা পুরো 9 বার বুকে চাকু দিয়ে আঘাত করেছে, কেউ হয়তো মনের ক্ষোভ মিটিয়েছে। আর তার মায়ের পেটেও 4 বার ছুরি দিয়েছে, সাথে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেছিল। শাদি ফাইল থেকে মুখ তুকে ইন্সপেক্টর রাশেদের দিকে তাকাতেই রাশেদ বলে উঠে, আপনাদের কি কারোর সাথে শত্রুতা আছে? যে মারার পরে বাড়িতে 2টো টাইম বোম ফিট করে রেখে যায়। শাদির সাথে সকলে স্তম্ভ। পিহুর মাথা যন্ত্রণা শুরু হয়েছে। রাশেদ আবারও বলে উঠে, আপনার মা মিসেস আতিয়া বেগম এর হাতে ও আপনার বাবার কেটে ফেলা মাথার কপালে খুব নির্মমভাবে লেখা হয়েছে IFS। এভাবেই মন খারাপ কষ্টের মধ্যে দিন চলতে শুরু করেছে। শাদি হসপিটালের পাশেই একটা ফ্ল্যাট কিনেছে, যেখান থেকে পিহুর কলেজ আর হসপিটাল দুটোই কাছে। হাজার চেষ্টা করেও খুনি খুঁজে পাওয়া যায়নি। পুলিশরা এক প্রকার হাল ছেড়ে দিয়েছে, তবে শাদি ছাড়েনি। সেদিন বোম ব্লাস্টের কারণে বাড়ির অর্ধেক ধসে পড়ে। সেটা মূলত শাদিদের মারার জন্যই ছিল। আতিয়া বেগম ও ইলিয়াস চৌধুরীর মৃত্যুর খবর মেহু বা ইরিনা কেউ জানে না। আর জানবেই বা কিভাবে? শাদিয়ে সেই ভুলের পরে আর তাদের সাথে কথা হয়নি শাদির। মেহুর সাথে পিহুর মাঝে মাঝে কথা হতো, তবে মেহুকেও আর বলা হয়নি। হঠাৎ শাদির ডাকে পিহুর ধ্যান ভাঙে। কল্পনা থেকে বেরিয়ে আসে পিহু। চোখের পানিতে গাল ভিজে গেছে। দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে শাদি। আজ একটু বেশিই ঘুমিয়েছে সে। শাদির ডাক শুনে পিহু তাড়াতাড়ি করে চোখের কোনো মুছে নেয় হাতের তালু দিকে। পিহু উড়োনা দিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় তুলে দিয়ে শাদির দিকে ফিরে। তারপর ভাঙা গলায় কাপা কাপা কণ্ঠে বলে, কিছু বলবেন? শাদি কিছু বলে না, চুপ করে একইভাবে তাকিয়ে থাকে পিহুর দিকে। এই 6 মাসে মেয়েটা কতটা বদলে গেছে। হাতগুলো শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে।
চুলগুলোর ও মনে হয় যত্ন নেয় না। সাদিকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে পিহুর ভ্রুদ্বয় কুঁচকে যায়। ভ্রু কুঞ্চিত রেখেই আবার বলে উঠে, এভাবে তাকিয়ে আছেন কেন, কিছু বলবেন? পিহুর এবারের কথায় সোজা হয়ে দাঁড়ায় সাদি। মনে মনে বেশ লজ্জা পায় ভাবনায় ডুবে যাওয়ার জন্য। সাদি বুঝতে পেরেছে আগেই পিহুর মন খারাপ। চোখের পানিও তার চোখ এড়ায়নি। তবে এই কথা তুলে পিহুর মন আরও খারাপ করতে চায় না সে। তাই গলা ঝেড়ে ঠান্ডা কণ্ঠে বলল, 12টা তো বাজতে চলল, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিছু খেতে হবে। সাদির কথায় পিহুর টনকনটে। এই যা, সে সকালে রান্না করবেও তো করে যায়নি। কলেজ গিয়ে মনে হয়েছিল করে গিয়েছে, তবে আসলে সে তো রান্না করিনি। এখন কি খেতে দিবে সাদিকে? পিহুর চিন্তিত মুখ দেখে সাদি হাসে। উল্টো ঘুরে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, আমি বাইরে থেকে নিয়ে এসেছি, একটু পরিবেশন করে দিলে তৃপ্তি সহকারে খেতাম। সাদি চাই যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মায়ের খুনিকে খুঁজে পেতে। তবে পিহুর পরীক্ষার পরে পুরোপুরি গোপনভাবে খুঁজবে সে। একটা ক্লু খুনির কাছে নিয়ে যেতে সাহায্য করবে তাদের। এখন সে পিহুর পড়াশোনার দিকে খেয়াল রাখতে চায়। আর কিছুদিন পর পরীক্ষা, তারপরেই পিহুকে নিয়েই বের হবে এই অভিযানে। তার আগে যেভাবেই হোক পিহুর সাথে নিজের সম্পর্কটা ঠিক করতে চায় সে। স্বামী স্ত্রীর না হোক, তবে বেস্ট ফ্রেন্ড মতো বন্ধুত্বের সম্পর্ক করতে চাই সাদি পিহুর সাথে। সাদি রুম থেকে বের হতেই পিহু হাসে। লোকটা নিজে অগোছালো থাকলেও তার খেয়াল রাখে খুব করে। পিহুর খুব খারাপ লাগে দুটো গোছালো মানুষকে নিজের চোখের সামনে অগোছালো হয়ে যেতে দেখতে। একজন নিজের মানতে না পারা স্বামী আর একজন তার ভালোবাসা। পিহু কোনো একজনকে নির্ধারণ করে বেছে নিতে পারছে না। পিহু চাইলেও এই বিবাহের সম্পর্ক থেকে বের হতে পারছে না। আবার চাইলেও নাবিলের সাথে আর কিছু হওয়ার চান্স নেই। তবে সাদির সাথে সব ঠিক করা যায়। পিহু আর ভাবে না, ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে জেরিন। বাসায় আসা পর্যন্ত পড়ার টেবিলে বসে আছে। বই সামনে খোলা থাকলেও মন ঘুরে বেড়াচ্ছে। যতদিন এগোচ্ছে জেরিনের মনে ভয় জিনিস বেশ খাঁটি গেড়ে বসছে। এখন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতেও ভয় করে। কোচিং এ যাওয়া অফ করে দিত শুধুমাত্র পিহুর জন্য যেতে হয়। মেয়েটাকে বড্ড ভালোবাসে সে। আঙ্কেল আন্টি মারা যাওয়ার পরে মেয়েটার খারাপ সময়ে সব সময় জেরিন পাশে ছিল। সব সময় কাঁদত পিহু, তবে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই ছিল না জেরিনের মুখে। সে সব জেনেও চুপ ছিল। আচ্ছা, মিথ্যা বলা আর মিথ্যা জেনেও চুপ থাকা কি সমান পাপ নয়? জেরিনের মনে হয় এর মতো পাপ আর হয় না। তার পিহুকে সব জানিয়ে দিতে ইচ্ছা হয়। তবে নিজের পরিবার এর দিকে তাকিয়ে তার গলা আটকে আসে। বলতে চেয়েও বলা হয় না। জেরিন জানে না তার জীবনের গ্যারান্টি আদেও আছে কিনা। আচ্ছা, সে যদি মারা যায় তাহলে খুনের একমাত্র প্রমাণ ও নিঃশব্দে হারিয়ে যাবে। পিহু কি কখনো খুনিদের ধরতে পারবে না? জেরিনের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এসব ভাবতেই। তবে মনে মনে চরম না বলার আফসোস ও বেস্ট ফ্রেন্ডকে এক প্রকার ঠকানোর অনুশোচনায় ভুগতে থাকে সে। জেরিন আর দেরি করে না। পড়ার টেবিলের ডয়ার থেকে পার্সোনাল ডায়েরিটা বের করে একে একে সব লিখতে শুরু করে। মুখে না বলুক লিখে অন্তত পিহুর কাছে দিতে চাই সে। তবে জেরিনের হাত চলে না, আটকে যায় পৃষ্ঠায়। জেরিন ফুফিয়ে কেঁদে উঠে নির্বে। খাওয়ার টেবিলে বসে আছে সাদি ও পিহু। নিজেদের মতো খেয়ে যাচ্ছে দুজনে। খাবার টেবিলে চলছে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে হঠাৎ খাবারের দিকে তাকিয়েই সাদি বলে উঠল, কয়টা পরীক্ষা হবে? পিহু খাচ্ছিল, খেতে খেতে থেমে যায়। খাবারটুকু গিলে নিয়ে সাদির দিকে তাকিয়ে বলে উঠে, 6টি। সাদি পানির গ্লাস থেকে পানি খেয়ে পিহুর দিকে তাকিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করে, 6টি কেন? কোনো একটা কারণে হাফ সিলেবাস দিয়েছে, প্রতিটা সাবজেক্ট 50 মার্ক। প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে 100 মার্কের পরীক্ষা। ও আচ্ছা, জি। দুজনেই আবার খাবার খাওয়ায় মনোযোগ দিল, তবে সাদির কেন জানি খাওয়ায় মনোযোগ বসছে না। খাবারের প্লেটে হাত ঘুরাচ্ছে খালি। পিহু একবার তাকিয়েছে সাদির হাতের দিকে, তবে কিছু বলেনি। এদিকে সাদির মন অশান্ত। কিছুতেই শান্তি পাচ্ছে না সে। বুকের ভিতরে উঠানামা করছে। কাল রাত থেকেই ভেবে রেখেছে পিহুকে বলবে। সে জানে পিহু খুব বেশি রুড বিহেভ করবে কথাটি শুনলে, তবে মনের অশান্তি দূর করতে তাকে বলতে হবে। সাদির এমন অমনোযোগী হয়ে খাবারের প্লেটে হাত ঘুরাতে দেখে পিহু বিরক্ত হয়।
বিরক্তি কণ্ঠে বলে উঠে। খাচ্ছেন না কেন? পিহুর কথায় চমকে উঠে সাদি। সাথে সাথে বুকে ফু দেয়। পিহু যেন আরও বিরক্ত হয়। গম্ভীর রাগচটা ছেলেটাও কেমন নার্ভাস হয়ে যাচ্ছে। স্বভাবের বিরুদ্ধে গিয়ে কিছু করবে বলে। পিহু খাওয়া শেষ করতেই সাদি পিহুর দিকে তাকিয়ে সাবলীল ঠান্ডা স্বরে বলে উঠল। পিহু, আমার একটা কথা বলা ছিল, অত্যন্ত জরুরি। আমারও আপনাকে একটা কথা বলার আছে। পিহু শান্ত মায়াবী চোখে সাদির দিকে তাকিয়ে কথাটি বলে। সাদি পিহুর দিকে একইভাবে চেয়ে বলে, কি? আগে আপনি বলেন। না, আগে তুই। আপনি আগে বলতে চেয়েছেন, আপনি বলেন। নয়তো বলার দরকার নাই, আমি উঠলাম। বলেই উঠে যেতে ধরে পিহু, চোখ মুখ শান্ত যেন শীতল জলধারা। পিহু উঠতে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় সাদি। উত্তেজিত কণ্ঠে বলে, দাঁড়া বলছি। পিহু জানত সাদি বলবেই, তাই তো উঠে দাঁড়িয়েছিল। পিহু আবারও বসে পড়ে। সাদি মনে মনেও এক সাহস জুগিয়ে বলে, যা মনে করার করতে পারিস। তুই জানিস আমি কোনো কাতন ছাড়া কিছু বলি না, আর এটাও কোনো কারণ ছাড়া বলবো না। শুধু এটুকু বলবো, রাগ কর, অভিমান কর, ঝগড়া কর, শুধু একটা কথা, দয়া করে কথাটার খারাপ মিনিং বের করে আমাকে ভুল বুঝিস না। আপনি বলবেন। পিহু কপাল গুটিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে। সাদি একটা ঢোক গিলে। বুঝতে পারে না এমন নার্ভাস হওয়ার কি আছে। কত মাতল পিহুকে, কই এমন তো বুক কাঁপেনি, তবে আজ কেন বুক কাঁপছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। সজখের নারী সামনে থাকলে বোধহয় এমনই হয়। সাফি জোরে একটা দম নিয়ে ঠান্ডা স্বরে বলে উঠে। পিহু, আমরা কি আমাদের সম্পর্কটা ঠিক করতে পারি না? বাকি ৫-১০টা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতে পারি না? একে অন্য সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নিতে পারি না? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন।